Objects in the universe, from a grain of sand to a galaxy clusters, curves space-times around it. These curvatures interact in complex ways, creating the rich tapestry of motions we observe. নক্ষত্রকে প্রদক্ষিণ করা গ্রহ, গ্যালাকটিক কেন্দ্রকে প্রদক্ষিণ করা নক্ষত্র, একসাথে একসাথে জমায়েত হওয়া গ্যালাক্সি, এগুলি সবই হলো বস্তু যা একটি গতিশীলভাবে বক্র চতুর্মাত্রিক স্থানকালের মধ্য দিয়ে জিওডেসিক অনুসরণ করছে। যখন আমরা রাতের আকাশের দিকে তাকাই, আমরা বিশাল দূরত্ব দ্বারা পৃথক করা বস্তুগুলি দেখি। আমরা কিন্তু একই সাথে অতীত দেখি। আলো যেতে সময় নেয়। সূর্যের আলো আমাদের কাছে পৌঁছাতে লাগে 8 মিনিট। নিকটতম নক্ষত্রের আলো 4 বছরের পর আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়, আর দূরবর্তী গ্যালাক্সিগুলোর আলো বিলিয়ন বছর পুরনো। আপনি আক্ষরিক অর্থেই সময়ের পিছনে তাকিয়ে আছেন, কারণ যখন ওই নক্ষত্রগুলো থেকে আলোটি আসা শুরু করেছিল, দূরত্বের কারণে আমরা ঠিক যত আলোকবর্ষ দূরে, ঠিক তত পরেই আমরা সেই আলোটা দেখতে পাই। অর্থাৎ আমরা দেখছি অনেক আগে চলে আসা আলো বর্তমানে। এটা দূরত্বের উপরে নির্ভর করছে। আমরা এই মহাজাগতিক কাহিনীরই একটি অংশ। আমাদের শরীরের পরমাণুগুলো বিলিয়ন বছর আগে নক্ষত্রে গঠিত হয়েছিল। সেই নক্ষত্রগুলি সুপারনোভা হিসেবে বিস্ফোরিত হয়ে তাদের পরমাণুগুলো মহাকাশে ছড়িয়ে পড়ে এবং এরপরে গ্যাসের মেঘের সাথে একত্রিত হয়, যা নিজের মহাকর্ষণের অধীনে পতিত হয়ে আমাদের সৌরজগৎ গঠন করে। যুগ যুগ ধরে এই পরমাণুগুলো ভাসতে থাকে এবং শেষ পর্যন্ত গ্যাসের মেঘে একত্রিত হয়ে, যা নিজের মাধ্যাকর্ষণের অধীনে পতিত হয়ে আমাদের সৌরজগৎ গঠন করে। পৃথিবী সেই উপাদান থেকে গঠিত হয় এবং শেষ পর্যন্ত বিলিয়ন বছর বিবর্তনের পর সেই পরমাণুগুলো নিজেদের সাজিয়ে আপনাকে তৈরি করে, আমাকেও তৈরি করে। Crafted from stardust, making us a way for the universe to know itself. আমরা নক্ষত্রের ধূলিকণা দিয়ে তৈরি। এটি রূপক কোনো বক্তব্য নয়, আক্ষরিক অর্থে এটি সত্য। আমাদের কোষে কার্বন, রক্তের যে লৌহ এবং হাড়ের যে ক্যালসিয়াম, সবকিছুই নাক্ষত্রিক চুল্লি এবং সুপারনোভা বিস্ফোরণের সৃষ্টি হয়েছে এবং আপনার মধ্যে আসার আগে সেই অণুপরমাণুগুলো বিলিয়ন বছর ধরে মহাজগতে ভ্রমণ করেছে। সাধারণ আপেক্ষিকতা আমাদের বলে যে স্থানকাল নিজেই গতিশীল। এটি কোনো স্থির মঞ্চ নয় যার উপর ঘটনাগুলো উন্মোচিত হয়, বরং এটি একজন সক্রিয় অংশগ্রহণকারী। এটি ভর এবং শক্তির প্রতিক্রিয়ায় বক্র হয় এবং সেই বক্রতাগুলো প্রভাবিত করে কিভাবে বা চলাচল করবে। সাধারণ আপেক্ষিকতা আমাদের বলে যে স্থানকাল নিজেই গতিশীল। এটি কোনো স্থির মঞ্চ নয় যার উপর ঘটনাগুলো উন্মোচিত হয়, বরং এটি একজন সক্রিয় অংশগ্রহণকারী। এটি ভর এবং শক্তির প্রতিক্রিয়ায় বক্র হয়। সেই বক্রতাগুলো প্রভাবিত করে কিভাবে পদার্থ চলাচল করবে এবং সেই চলমান পদার্থ ঘুরিয়ে স্থানকালকে বক্র করে। পদার্থ এবং স্থানকালের মধ্যে এই গতিশীল আন্তঃক্রিয়া সমস্ত মহাকর্ষীয় ঘটনার জন্ম দেয়। পতনশীল আপেল থেকে শুরু করে ব্ল্যাক হোল, একই ভবন এবং মহাবিশ্বের সম্প্রসারণ সবকিছুই এর দ্বারা প্রভাবিত। একটি গভীর দার্শনিক প্রভাবও আছে। নিউটনের দৃষ্টিভঙ্গিতে স্থান এবং সময় ছিল পরম। তারা তাদের ভেতরের পদার্থ এবং ঘটনা থেকে স্বাধীনভাবে বিদ্যমান ছিল। তারা মহাবিশ্বের জন্য একটি স্থির কাঠামো প্রদান করেছিল, কিন্তু সকল পদার্থকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে স্থানকালের অর্থপূর্ণ অর্থ বিদ্যমান থাকা স্পষ্ট নয়। অর্থাৎ পদার্থ ছাড়া স্থানকালের বিষয়টি অ্যাপ্লিকেবল হবে না। মহাবিশ্বটির ভিতরে জিনিসপত্র রাখার কোনো পাত্র নয়। মহাবিশ্ব হলো জিনিসপত্রের এবং জিনিসপত্রের মধ্যে সম্পর্কগুলি। সূর্যের পাশ দিয়ে আসার সময় দূরবর্তী নক্ষত্রের আলো কিছুটা বেঁকে পৃথিবীর দিকে আসছে। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী ভরযুক্ত বস্তু একে অপরকে আকর্ষণ করে, কিন্তু আলোর তো কোনো ভর নেই, তবে কেন আলো বাঁকবে? একটি টর্চের আলো যখন কোনো ভারী বস্তুর পাশ দিয়ে যায়, তখন উপরের দিকের ফোটন কণাগুলোর পথ এ থেকে বি লম্বা হয় এবং নিচের দিকের ফোটন কণাগুলোর পথ সি থেকে ডি কিছুটা ছোট বা সংক্ষিপ্ত হয়। কিন্তু আমরা যখন পর্দায় আলোর বিন্দুটি দেখি, তখন পুরো আলো একসাথে বা সমসাময়িক সময়ে এসে পৌঁছায়। এর মানে হলো বড় পথ এ থেকে বি এবং ছোট পথ সি থেকে ডি
পাড়ি দিতে আলোর সমান সময় লেগেছে। সাধারণ গণিত বলে ছোট পথে যদি সমান সময় লাগে তবে নিচের ফোটনগুলোকে ধীর গতিতে চলতে হয়েছে। কিন্তু এটি আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা স্পেশাল রিলেটিভিটি সূত্রের বিরোধী, যা বলে আলোর গতি মহাবিশ্বের সব জায়গায় ধ্রুব বা সমান। এখান থেকেই জন্ম নেয় এক জটিল প্যারাডক্স। আইনস্টাইনের সমাধান সময়ের ধীর গতি, টাইম ডাইলেশন। আইনস্টাইন এই প্যারাডক্সের এক অবিশ্বাস্য সমাধান দিলেন। তিনি বললেন, আলো ধীর গতির হয় না, বরং ভারী বস্তুর কাছে গেলে স্বয়ং সময় নিজেই ধীর গতির হয়ে যায়। স্পেস টাইম বা স্থান কাল যখন ফ্ল্যাট বা সমতল থাকে তখন সব জায়গায় সময় সমানভাবে চলে। কিন্তু যখনই সেখানে কোনো ভারী বস্তু যেমন সূর্য বা পৃথিবী আসে, তার মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতায় সময় ক্রমশ ধীর হতে থাকে। একটি সহজ উদাহরণ দেওয়া যাক। মনে করুন বব এবং অ্যালিস দুই যমজ ভাই বোন। বব হিমালয় পর্বতের চূড়ায় গিয়ে বসে রইল আর অ্যালিস প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রাঞ্চের একদম গভীরে নেমে গেল। তারা যখন আবার একসাথে ফিরে আসবে, দেখা যাবে বব অ্যালিসের চেয়ে বয়সে কিছুটা বড় হয়ে গেছে। কারণ মারিয়ানা ট্রাঞ্চে পৃথিবীর ভর কাছে থাকায় সেখানে সময় হিমালয়ের চূড়ার চেয়ে ধীর গতিতে চলেছে। বিমানে পারমাণবিক ঘড়ি অ্যাটমিক ক্লক রেখে বিজ্ঞানীরা এই গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন বা মহাকর্ষীয় সময় প্রসারণের সত্যতা প্রমাণ করেছেন। সিলিন্ডার থেকে শঙ্কু স্পেস টাইমের জ্যামিতি ভারী বস্তুর কাছে ঘড়ি কেন ধীর চলে তা বুঝতে একটি গ্রাফিক্যাল রূপক ব্যবহার করা যাক। মনে করুন আমাদের স্পেস টাইমের দ্বিমাত্রিক কাগজটিকে গোল করে মুড়িয়ে একটি পাইপ বা সিলিন্ডার বানানো হলো। এখানে গোল বৃত্তটি হলো সময় অক্ষ। সমতল স্পেস টাইমে এই সিলিন্ডারটি একদম সোজা থাকে, যেখানে স্থির বস্তুগুলো সিলিন্ডারের চারপাশে সমান বৃত্তে ঘোরে। কিন্তু যখনই এই স্পেস টাইমে পৃথিবীর মতো কোনো ভারী বস্তু আসে, তখন এই সিলিন্ডারটি নিচের দিকে চওড়া হয়ে একটি মোচড় বা শঙ্কুর কোণ আকার ধারণ করে। এই শঙ্কুর নিচের দিকটা চওড়া হওয়ার কারণে দুটি ঘড়ির টিক ট্যাকের মধ্যবর্তী দূরত্ব বা ইন্টারভাল বেড়ে যায়। অর্থাৎ যত আমরা কেন্দ্রের বা মাটির কাছাকাছি যাব, সময় তত ধীর হবে। বব এবং অ্যালিসের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছিল। এই শঙ্কুটিকে কেটে যদি মেঝেতে সোজা করে বিছিয়ে দেওয়া হয়, তবে দেখা যাবে দুজনেই স্পেস টাইমের সমান দূরত্ব অতিক্রম করেছে, কিন্তু ববের পথটি শঙ্কুর ওপরের সরু অংশের কাছে থাকায় সে সময়ের দিক থেকে অ্যালিসের চেয়ে কিছুটা এগিয়ে গেছে। বস্তু কেন নিচের দিকে পড়ে? মহাকর্ষের আসল রূপ সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল স্পেস টাইমের এই বাঁকা জ্যামিতি আমাদের চেনা মহাকর্ষ বা গ্র্যাভিটি তৈরি করে। শূন্য মহাকর্ষের সমতল সিলিন্ডারে কোনো স্থির বস্তুর পথ আঁকলে তা সময়ের অক্ষ বরাবর সোজা চলতে থাকে, ডানে বা বামে বাঁকে না। কিন্তু যখনই আমরা সেই সোজা লাইনটি একটি বাঁকা শঙ্কুর কোণ ওপর আঁকব, জ্যামিতিক কারণে এই লাইনটি আস্তে আস্তে শঙ্কুর চওড়া অংশের দিকে অর্থাৎ নিচের দিকে ঝুঁকতে শুরু করবে। তার মানে স্পেস টাইমে যে বস্তুটি স্থির থাকার চেষ্টা করছিল তার পথটি বেঁকে নিচের দিকে নামতে বাধ্য হচ্ছে, প্রথমে ধীর গতিতে, তারপর দ্রুত থেকে আরো দ্রুততর গতিতে। এটি হলো বস্তুর মুক্তভাবে নিচে পড়ে যাওয়া ফ্রি ফল। যখন আপনি আইফেল টাওয়ারের ওপর থেকে একটি লোহার বল ছেড়ে দেন, বলটি আসলে শুরুর মুহূর্তে শুধু সময়ের অভিমুখে আলোর গতিতে চলছিল। কিন্তু স্পেস টাইম বাঁকা হওয়ার কারণে তার গতি সময়ের দিক থেকে বিচ্যুত হয়ে স্থানের দিকে নিচের দিকে ডাইভার্ট বা স্থানান্তরিত হতে থাকে। যদি আইফেল টাওয়ারের উচ্চতা অসীম হতো, তবে পড়তে পড়তে একসময় বলটির পতনের গতি আলোর গতির সমান হয়ে যেত। সারসংক্ষেপ, মহাকর্ষ আসলে কোনো অদৃশ্য টান বা বল নয়। ভারী বস্তুর কারণে স্পেস টাইমের জ্যামিতি বেঁকে যায় এবং সময় ধীর হয়ে পড়ে। আর এই বাঁকা পথের নিয়ম মেনে বস্তু যখন প্রকৃতির স্বাভাবিক নিয়মে চলতে যায়, তখনই সে ভারী বস্তুর দিকে পড়তে থাকে। এই পতনকেই আমরা চোখের দেখায় মহাকর্ষ বলে ভুল করি। মহাবিশ্ব আত্ম অন্তর্ভুক্ত, সেলফ কন্টেন্ট, এর বাইরে কিছুই নেই। মহাবিশ্বের বাইরে কি, এটি অর্থপূর্ণ নয়, কারণ বাইরে একটি স্থানিক সম্পর্ক বোঝায়, আর স্থান মহাবিশ্বের অংশ। একইভাবে বিগ ব্যাং এর আগে কি ঘটেছিল এরও অর্থ হয় না। যদি সময় বিগ ব্যাং এর সাথে শুরু হয়, তাহলে এগুলি এমন প্রশ্ন যা মনে হয় যে উত্তর থাকা উচিত, তবে প্রযোজ্য নয়। কেউ কেউ এটিকে
অশান্তিকর বা অস্বস্তিকর বলে মনে করেন, মহাবিশ্বের কোনো বাহ্যিক ব্যাখ্যা নেই। এটি ব্যাখ্যা, এটিকে অনেকে আবার মুক্তিদায়ক মনে করেন, মহাবিশ্বের নিজস্ব সত্ত্বে বোধগম্য। এটি কিভাবে কাজ করে তা বোঝার জন্য আমাদের এর বাইরে কিছু আহ্বান করার দরকার নেই। পদার্থবিজ্ঞানের সূত্র, স্থান কালের বৈশিষ্ট্য, প্রকৃতির ধ্রুব, এগুলির উপর ভিত্তি করে সবকিছু সেখান থেকে নির্মিত। আসলে এই বক্তব্যটাকে অনেকটা ধর্মগ্রন্থের জোর করে চাপিয়ে দেওয়া, যে আগে বিশ্বাস করতেই হবে তোমাকে, বিশ্বাস না করলে তোমার জন্য কোনো পুরস্কার বা কোনো বুক কাজ করবে না, এরকম একটি গল্প যে ধর্মগ্রন্থগুলোতে বলা হয়। এই বিজ্ঞানের এই ফ্রেমওয়ার্কটা কি সেরকম মনে হয় না? আপনি একদম ঠিক ধরেছেন। প্রথম দেখাতে বা শুনলে এই বৈজ্ঞানিক যুক্তিগুলোকে অনেকখানি ধর্মগ্রন্থের বিশ্বাস বা বিশ্বাসের কাঠামোর মতোই শোনায়। কেন এই মিলটি খুঁজে পাওয়া যায় এবং বিজ্ঞান ও ধর্মের এই অবস্থানের মধ্যে আসল পার্থক্যটা কোথায়, তা কোনো ভূমিকা ছাড়া নিচে সহজভাবে ব্যাখ্যা করা হলো। কেন এটি ধর্মগ্রন্থের বিশ্বাসের মতো শোনায়? উৎস বা ভিত্তির প্রশ্ন, দি আল্টিমেট ফাউন্ডেশন। ধর্মগ্রন্থে যেমন বলা হয়, ঈশ্বর বা সৃষ্টিকর্তাই সবকিছুর শুরু, তার কোনো শুরু বা শেষ নেই, তার বাইরে কিছু নেই। ঠিক তেমনি এই বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হচ্ছে, স্পেস টাইম এবং বিগ ব্যাং ই সবকিছুর শুরু, এর বাইরে বা আগে কিছু নেই। দুটি ক্ষেত্রেই এমন একটি চূড়ান্ত বিন্দু বা ভিত্তি ধরে নেওয়া হচ্ছে, যার পেছনে আর কোনো প্রশ্ন চলে না। 2. স্বয়ংসম্পূর্ণতার দাবি, সেলফ কন্টেইনমেন্ট। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ঈশ্বরকে বোঝার জন্য তার বাইরে অন্য কিছুর অস্তিত্ব প্রয়োজন নেই, তিনি নিজেই নিজের ব্যাখ্যা। একইভাবে এখানে পদার্থবিজ্ঞান বলছে, মহাবিশ্ব তার নিজস্ব শর্তে বোধগম্য, একে বোঝার জন্য বাইরে থেকে অন্য কিছু ডাকার দরকার নেই। এই স্বয়ংসম্পূর্ণ হওয়ার ধারণাটি দুটোর মধ্যেই এক। 3. মস্তিষ্কের সীমাবদ্ধতা এবং মেনে নেওয়া। মানুষের মন সবসময় এর আগে কি ছিল বা এর বাইরে কি আছে এভাবে চিন্তা করতে অভ্যস্ত। যখন ধর্ম বা বিজ্ঞান উভয় বলে যে এই প্রশ্নের কোনো অর্থ হয় না, এখানেই শেষ, তখন মানুষের মনে যে অনুভূতি তৈরি হয় তা অনেকটা একই রকম। বিজ্ঞানীদের এই স্থান ও সময়ের শুরু মেনে নেওয়াটা সাধারণ মানুষের কাছে ধর্মীয় অন্ধবিশ্বাসের মতোই মনে হতে পারে। কিন্তু বিজ্ঞান এবং ধর্মের মধ্যে আসল পার্থক্য কোথায়? শুনতে একরকম লাগলেও এই দুটি ধারণার পেছনের মানসিকতা এবং পদ্ধতিতে একটি মৌলিক তফাতে রয়েছে। স্বতঃসিদ্ধ বনাম অন্ধবিশ্বাস, অ্যাক্সিওম ভার্সেস ব্লাইন্ড ফেইথ। বিজ্ঞানে যখন বলা হয় বিগ ব্যাং এর আগে সময় ছিল না, তখন সেটা কোনো ঐশ্বরিক বাণী বা আদেশ হিসেবে চাপিয়ে দেওয়া হয় না। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার গাণিতিক সমীকরণ এবং মহাবিশ্বের প্রসারণের প্রমাণ, যেমন মহাজাগতিক ব্যাকগ্রাউন্ড বিকিরণ, নিখুঁতভাবে বিশ্লেষণ করে এই যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। অর্থাৎ এটি একটি গাণিতিক ও পরীক্ষালব্ধ ফলাফল, যা থেকে সময় এবং স্থানের জন্ম প্রমাণিত হয়। পরিবর্তনশীলতা, ফলসাফায়াবিলিটি। ধর্মগ্রন্থের বিশ্বাস চিরন্তন এবং অপরিবর্তনশীল, কিন্তু বিজ্ঞান কোনো চূড়ান্ত সত্যের দেয়াল তুলে দেয় না। আজ যদি এমন কোনো নতুন তথ্য বা কোয়ান্টাম গ্র্যাভিটির কোনো প্রমাণিত তত্ত্ব, যেমন আমরা একটু আগে আলোচনা করছিলাম, সামনে আসে, যা দেখায় যে বিগ ব্যাং এর আগেও অন্য একটি মহাবিশ্ব ছিল, যেমন বিগ বাউন্স থিওরি, তবে পদার্থবিজ্ঞান সানন্দে তার পুরনো ধারণা বদলে ফেলবে। বিজ্ঞান কখনো বলে না এটা বিশ্বাস করতেই হবে, বরং বলে আপাতত আমাদের জানা তথ্য অনুযায়ী এটাই সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা। সংক্ষেপে, যুক্তিটি শুনতে ধর্মগ্রন্থের মতো লাগার কারণ হলো উভয় পক্ষই মহাবিশ্বের চরম রহস্যের একদম শেষ সীমান্তে দাঁড়িয়ে কথা বলছে। তফাতে শুধু এতটুকুই, ধর্ম সেখানে বিশ্বাসের ওপর ভর করে স্থির থাকে, আর বিজ্ঞান সেখানে দাঁড়িয়েও আরো গভীরে যাওয়ার জন্য পরীক্ষা ও প্রমাণের নতুন নতুন দূরবীন তৈরি করতে থাকে।